শাহিনশাকে হাকিম আসসালাম, সময় বেশি নেই শাহিনশাহ, আমার প্রাণ সংকটে। তাই জন্য মৃত্যুর আগে আপনাকে বলতে চাই, যোধা বেগমকে যিনি জড়িবুটির রস খাইয়েছেন তিনি আসলে বোরখা পরা একজন মহিলা। পেলে আজ যদি ওই হাকিম সাহেবাকে শেষ না করে দিতে পারি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তার মুখ আমি দেখতে পাইনি, কিন্তু তার হাতে সবুজ রঙের বালা আর পীরের তাগা বাঁধা দেখেছি, আর পায়ের নুপুরের শব্দ শুনেছি। ওই দেখো, ওটাই উনি। হাকিম সাহেবা, কোথায় আছেন আপনি? দেখুন, শাহেনশাহ আপনার উপর খুশি হয়ে এই মতির হার পাঠিয়েছেন। ইয়া আল্লাহ, হায় আল্লাহ, এত বড় ষড়যন্ত্র! কিন্তু শাহিনশাহ, যদি যোধা বেগম গর্ভবতী না হয়ে থাকেন তাহলে এই উৎসব কেন বন্ধ করছেন না? কারণ আমি ওকে সাবধান করতে চাই না আজগার সাহেব। আজগার সাহেব, তাকে আমাকে ধরতেই হবে যে এত বড় স্পর্ধা দেখিয়েছে। আপনি সঠিক বলেছেন হুজুর, যদি আমরা কড়া পদক্ষেপ না নিই তাহলে এই ষড়যন্ত্র দিনের পর দিন বাড়তেই থাকবে। আমি খুবই খুশি যে হাকিম সাহেবার ঔষধে কাজ হয়েছে আর যোধা বেগম যে নির্দোষ সেটা প্রমাণিত হয়েছে। আর আমি... শাহেনশাহ, কি হয়েছে? আপনি এত বিচলিত কেন? শাহেনশাহ, ওই হাকিম সাহেবা, উনি... কি হয়েছে ওনার? ওনাকে হত্যা করা হয়েছে শাহেনশাহ। আপনার দেওয়া উপহার আমি ওনাকে দিতেই যাচ্ছিলাম, আর গিয়ে দেখি ওনার কক্ষে ওনার নিথর দেহ পড়ে আছে শাহেনশাহ। খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে হুজুর। যিনি সারা জীবন অন্যের প্রাণ বাঁচিয়ে এসেছেন তাকে এইভাবে প্রাণ দিতে হলো। হাকিম সাহেবাকে যে হত্যা করেছে আজগার সাহেব, তার শাস্তি শুধু মৃত্যুদণ্ড। ওনার মৃতদেহ গোপন রাস্তা দিয়ে নিয়ে গিয়ে সম্মানের সঙ্গে কবর দিন, আর ওনার পরিবারের দায়ভার সম্মানের সঙ্গে পালন করা হোক। মহলে এত কড়া পাহারা থাকা সত্ত্বেও কি করে হাকিম সাহেবাকে হত্যা করা হলো, এর উত্তর আমার চাই। আমি জানতে চাই সে কে আর সে কি উদ্দেশ্যে এই কাজ করেছে। দাঁড়াও, হাকিম সাহেবার হাতে মাটি কি করে লাগলো? মাটি নিয়ে কি করছিলেন উনি? ওনাকে নিয়ে যাও। আপনি হাকিম সাহেবাকে এত খুঁটিয়ে কেন দেখছিলেন শাহেনশাহ? বলছি, হাকিম সাহেবার হাতে মাটি লেগেছিল, কিন্তু ঔষধালয়ে মাটির কি প্রয়োজন? আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত উনি হয়তো বুঝতে পেরেছিলেন ওনাকে হত্যা করা হবে, তাই উনি প্রমাণ রেখে গেছেন।
পড়ে বলুন তো এতে কি লেখা আছে। শেহেনশাকে হাকিম সাহেবার সেলাম। সময় বেশি নেই শেহেনশাহ, আমার প্রাণ সংকটে। তাই জন্য মৃত্যুর আগে আপনাকে বলতে চাই যে যোধা বেগমকে যিনি জড়িবুটির রস খাইয়েছেন তিনি একজন বোরখা পরা মহিলা, আর উনি এই মহলেই থাকেন। বোধহয় ওনার কাছে ঔষধ শেষ হয়ে গিয়েছিল, তাই উনি ঔষধ নিতে আমার কাছে এসেছিলেন। তার আমি মুখ দেখতে পাইনি, কিন্তু ওনার হাতে সবুজ রঙের বালা আর পীরের তাগা বাঁধা ছিল, আর পায়ে নূপুরের শব্দ শুনেছি। উনি সেই মহিলা যিনি যোধা বেগমকে ওই ঔষধ দিয়েছিলেন যাতে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই কথাটা আমি সালিমা সুলতান বেগমকে জানাতে চেয়েছিলাম। উনি সেই মহিলা যাকে আমি শাহী রান্নাঘরে দেখেছিলাম। আমি ওনার মুখ দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ, আমি ওনাকে পেছন থেকে দেখেছিলাম। আর ওই সময় ওর পায়ে নূপুর ছিল। ওই নূপুরের শব্দেই ওর দিকে আমার দৃষ্টি চলে যায়। উনিই সেই মহিলা হবেন। এটা বুঝতে পেরে গেছি হাকিম সাহেবাকে কেন হত্যা করা হয়েছে। ওই বোরখা পরা মহিলা যে যোধা বেগমকে ঔষধ দিয়েছিল সেই ওনাকে হত্যা করেছে। হয়তো তাকে হাকিম সাহেবা দেখে ফেলেছিলেন, আর সে এটা চায়নি যে হাকিম সাহেবা এই কথা আমাকে বলে দিক। কিন্তু হাকিম সাহেবা মারা যাওয়ার আগে পর্যন্ত তার দায়িত্ব পালন করে গেছেন। উনি সূত্র রেখে গেছেন ওই হত্যাকারীকে ধরার জন্য। এটাতে একটা ব্যাপার পরিষ্কার যে সৈন্যদের নজর এড়িয়ে এই হত্যার ষড়যন্ত্র সে কি করে করেছে, কারণ সেই হত্যাকারী এই মহলেই থাকে, আর সে আমার আর যোধা বেগমের সম্পর্ক নষ্ট করতে চাইছে। সে চায় যে যোধা বেগমকে আমি অপরাধী হিসেবে হত্যা করি, অথবা তিনি অপমানিত হয়ে আগ্রা ছেড়ে চলে যান। আমাদের সাবধান থাকতে হবে সেলিমা বেগম। আমাদের সেই মহিলাকে খুঁজতে হবে যার হাতে সবুজ বালা আছে আর পীরের তাগা বাঁধা আছে, আর তার যাতে সন্দেহ না হয় যে আমরা সেই হত্যাকারীর সম্পর্কে জেনে গেছি। খেয়াল রেখো, এখানে যা হয়েছে না তুমি দেখেছো না কিছু শুনেছো। আগে উজির সাহেব, হুজুর যদি বলেন তো আজকের উৎসব অবশ্যই হবে আজগার সাহেব। আর আমি এটা চাই না যে ওই অপরাধী কোনোভাবেই যেন বুঝতে না পারে ওর সম্পর্কে আমরা সবকিছু জেনে গেছি। উৎসবে অনেক লোকের মধ্যে ওর এই চিহ্নগুলো দেখে ওকে আমাদের ধরতে সুবিধে হবে। যোধা বেগম গর্ভবতী নন, তাই এই উৎসবের কোনো গুরুত্বই নেই। কিন্তু যদি আমাদের ওই অপরাধীকে ধরতে হয় তাহলে এই উৎসবে আমাদের যোগদান করতেই হবে। আপনার হুকুম তামিল করা হয়ে গেছে হুজুর। হাকিম সাহেবাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু ওনার লাশটা লুকোনো কঠিন ছিল। যদি সেপাহীরা দেখতে পেয়ে যেত। কেউ হয়তো জানতে পারেনি, আর কেউ যেন জানতেও না পারে। শুধু আজ উৎসবের রাতটুকুই। উৎসবের সময় ওই মহিলা তার কাজ সেরে ফেলবেন, আর তারপর সব চিন্তা শেষ। যাও। শুনেছেন তো মিজান, মনিম খান কাবুল থেকে আবু মালিককে সরিয়ে দিয়েছে। এতে তুমি এত আনন্দ পাচ্ছ কেন? কেননা জালাল ঠিক করেছে যে মনিম খানকে উজির করে দেবে। এবার আমার দু হাতেতেই ক্ষমতা ফিরে এসেছে। আমি জানতে পারি কিভাবে? বাণিজ্যের সব কিছু দেখাশোনা করার ওয়াজির বাহাদুর খান আপনার হাতের পুতুল। আমি আর মনিম খান আমার পেয়াদা। এবার আমার ক্ষমতা অনেকটাই বেড়ে গেল। সেসব তো ঠিক আছে আদম, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। জালাল সবাইকে পদোন্নতি দিচ্ছে ঠিকই, কিন্তু জালালের সবচেয়ে কাছের যদি কেউ হয়ে থাকে তিনি হলেন আসগার খান। আমি ভয় পাচ্ছি জালাল আসগার খানকে ওয়াজিরে আলা করে না দেয়। আমার ওপর ভরসা রাখুন মিজান, আমি ওনাকে কখনোই ওয়াজিরে আলা হতে দেব না। আর আমিও চাই না আসগার খানকে এত বড় পদ দেওয়া হোক। বুদ্ধিমান তো সেই হয় যে ঝড় আসার আগেই নৌকোকে পাড়ে নিয়ে চলে আসে। খোদা না করুক যদি জালাল আসগার খানকে ওয়াজিরে আলার পদ দিয়েই দেয়, তাহলে আজই আমাদের ঠিক করতে হবে আমরা কি করব। ওনার ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এখন এটা বলুন যে মোগল সাম্রাজ্যের উত্তরসূরির ব্যাপারে আপনি কি চিন্তা করেছেন? সে মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে নাকি অনাথ হবে সে তো তার মুখ দেখেই বোঝা যাবে আদম। মানে এই মহলে প্রথমবার এমন কিছু ঘটছে যা আমাদের
চিন্তা ভাবনার বাইরে। তা তো বটেই আপনি জান, এটা হতে পারে না যে হারেমের কথাবার্তা জালাল জানে না। সেটাই তো, জালাল সবই জানে। বেগম যোধার সঙ্গে জালালের এই বিষয়ে তর্ক বিতর্ক অনেক হয়েছে, কিন্তু তাও উৎসব করে আব্বা হওয়ার খুশি জাহির করছে সবার সামনে। বুঝতে পারছি না কেন। বোঝার কি আছে আমি জান, আপনার প্রিয় জালাল যোধা বেগমের ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। ওর চোখের সামনে পর্দা পড়ে আছে আমি জান। ও এখন যোধা বেগমকে পরখ করে দেখছে। কতদিন আর সবাই অন্ধকারে থাকবে আদম? একদিন সবাই সত্যিটা জানবেই। আর তখন যে নাটকটা হবে, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই নাটকটা দেখে তুমি আর আমি খুব আনন্দ পাবো। এখন একটা কাজ করা যাক, চলো এই মিথ্যে নাটকের উৎসবটা দেখে আসি। চলুন। এসো। তোমার কি মনে হয় উনি এরকমটাই করবেন? আমার থেকে রোকেয়া বেগমকে আর বেশি কে চিনবে? যখনই কোনো বিশেষ উৎসব হয় আর ওনার কোনো ভূমিকা না থাকে, তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, কখনো জ্বর তো কখনো অন্য কিছু। এরকম বাহানা করলে কেউ কি বুঝতে পারবে না ভেবেছো? তুমি রোকেয়া বেগমের অভিনয়ের ক্ষমতা সম্বন্ধে জানোই না রেশম খান। ওনার শরীর জ্বরে পুড়ে যায়, আর বড় বড় হাকিমরাও বুঝতে পারবেন না যে ওনার শরীর একদম সুস্থ। হোশিয়ার! ওই শোনো, এখন দেখো নাটক। আদেশ করুন। উৎসবের জন্য আমার পোশাক তৈরি আছে? হ্যাঁ, তৈরি আছে। দেখাও আমাকে। আগে হুজুর। এই নিন হুজুর। আমি এটা পরবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একদমই নয় মালিকা, আমি তো জানি আপনি উৎসবে যাবেন না। আপনার কপাল একটু ছুঁয়ে দেখব। নিজের যোগ্যতা ভুলে যেও না হোশিয়ার। যাও কি আমার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করো, আমি নিজে সেখান থেকে বেছে নেব। আজ চাইলেও আমার শরীর অসুস্থ হবে না, কারণ আমি জালালের বেগমে খাস। আর এই উৎসব আমার জালালের জন্য হচ্ছে। আর যে নিয়ম আমার পালন করার কথা, সেটা আমিই করব। আমার জালালের উৎসবের জন্য আমি আজ প্রাণ ভরে সাজব। আমি যদি জানতে চাই যে যোধা বেগম আমার আগে আমেরিকার সঙ্গে সম্পর্ক করেছিল কিনা, এতে সমস্যা কোথায়? আমার কাছে তো প্রমাণ নেই যে যোধা বেগমের আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল কি ছিল না। আমি আপনাকে এখানে কোনো জবাবদিহি করতে আসিনি, আর কোনো কথা বিশ্বাসও করাতে আসিনি। আমি আপনাকে এটা বলতে এসেছি যে একজন শাহেনশাহ তার তুলাদণ্ডে শুধু সুবিচারেরই পরিমাপ করে, কারোর দেওয়া উপহারের নয়। কি হলো যোধা? মন আবার অশান্ত হয়েছে? বমি পাচ্ছে তোমার? হ্যাঁ মতি, মন ভীষণ অশান্ত হয়ে আছে। এই উৎসবে আমার একেবারেই উপস্থিত হতে ইচ্ছে করছে না। যা হয়েছে ভুলে যাও যোধা। শুধু এটা ভাবো যে তুমি মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছ। যোধা বেগম, শাহেনশাহ আপনার সাথে দেখা করতে আসছেন। চলো। আবার এসেছে আমাকে কথা শোনাতে, আমাকে আবার নতুন করে অপমান করার জন্য। আমি খুবই আনন্দিত যে আপনি সৎ আর পবিত্র যোধা বেগম, কিন্তু ক্ষমা করবেন, আমি আপনাকে এখন এটা বলতে পারবো না যে আপনি গর্ভবতী নন। আমি নিরুপায় এই মুহূর্তে সম্পূর্ণ সত্যিটা আমি আপনাকে বলতে পারবো না। চলুন যোধা বেগম, আমি আপনাকে উৎসবে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এটা দেখে আমার ভালো লাগছে যে আপনি এই আংটিটা পরে আমার সম্মান রেখেছেন। আপনার ভালো লাগবে বলে এই আংটিটা আমি পরিনি, বরং এই কারণে পরেছি যাতে আম্মি জানের খারাপ না লাগে। সত্যি বলতে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে যে আপনার নামের আংটি আমি কেন পরেছি। এই উৎসবে অংশ নিতে কেন হচ্ছে আমার একেবারে ইচ্ছে করছে না। সবকিছুই নিরুপায় হয়ে করতে হচ্ছে আমায়। আমিও নিরুপায় যোধা বেগম যে আমাকে এইসব করতে হচ্ছে, কিন্তু কি করব? আপনি আমার বেগম। আপনার অভিযোগ যদি শেষ হয় তাহলে কি আমরা যেতে পারি? আসুন।
একটা কথা আপনাকে স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই, এই সন্তানের জন্ম দেওয়ার পর আপনাকে দিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। আমি আপনাকে এই কথাটা কি করে বলি যে আপনি গর্ভবতী নন? আপনি এভাবে কেন দেখছেন আমায়? যে শিশু জন্মাবে তাকে আমি কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু এটা আমি স্থির করে ফেলেছি যে এই সন্তানের জন্মের পর আমি এখান থেকে চলে যাব। তার জন্য আপনি আমাকে মেরে ফেলতেও পারেন। সেলিম, যদি আমাদের পুত্র সন্তান হয় আমি তার নাম সেলিম রাখবো, পীরে মুর্শিদ সেলিম চিস্তির নামানুসারে। আর যদি কন্যা সন্তান হয় তার নাম খানাম সুলতানা রাখবো। আদাব আম্মিজান। সুবহান আল্লাহ রোকেয়া বেগম, আজ তো খুব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ আম্মিজান। কি করে বলবো আপনাকে আম্মিজান, মনের কষ্ট যাতে চেহারায় বোঝা না যায় সেজন্য মুখটাকে ভালো করে সাজাতে হয়। আপনি কত খুশি তাই না? হবেন নাই বা কেন? পিতা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে যে, কিন্তু তার মূল্য আমাকে চোকাতে হচ্ছে নিজের অস্তিত্ব দিয়ে। কি করে আপনাকে বলবো যে এবারও আমার স্বপ্ন পূর্ণ হবে না? কি করে বলবো? এই সন্তানদের নাম আমি তখনই ভেবেছিলাম যখন রোকেয়া বেগম গর্ভবতী ছিল, কিন্তু আফসোস যে এই নামগুলো শুধু আমার মনেই থেকে যাবে। কিন্তু সবার সামনে আমাকে আনন্দে থাকতে হবে, উৎসবে অংশ নিতে হবে, কারণ আমি আব্বা হতে চলেছি। শোনো, আদাব। তুমি কে? আমার আম্মিজান এই মহলের দাসী। হুকুম করুন। আমার জন্য শরবত নিয়ে এসো। আজ্ঞে হুজুর। ধন্যবাদ। খুব ভালো হয়েছে, খোদা শাহেনশার ইচ্ছে পূরণ করেছেন। তোমার কি মনে হয় হবু সন্তান যোধা বেগমের মতো হবে না শাহেনশার মতো? আমার মনে হচ্ছে শাহেনশার মতোই দেখতে হবে। সে তো সময়ই বলে দেবে বাচ্চাকে দেখতে কেমন হবে, বেগম যোধার মতন নাকি নিজের আসল আব্বার মতন, যার নাম শাহেনশাও জানে না, আমিও জানি না। আচ্ছা একটা কথা বলুন, আপনার এই ব্যবহারের জন্য অপরাধ বোধে ভুগছেন না তো? একদমই না। আমার কাছে গুরুত্বপূর্ণ আমি আব্বা হতে চলেছি, তবে আপনি আমার ব্যাপারে কি ভাবলেন তাতে আমার কিছুই যায় আসে না। আপনি আপনি মানুষই নন তাই না? এতদিন যদি কোনো জীবজন্তুর সঙ্গে বাস করা হতো তার মনেও মায়া দয়া জন্মে যেত, কিন্তু আপনার মনে তো তার লেশমাত্রও নেই। আপনি শুধুমাত্র একজন সম্রাট, যার শুধুমাত্র একজন উত্তরাধিকারী চাই, ব্যাস। তার জন্য নিজের কথার খিলাপ করতে হয়, কাউকে অসম্মান করতে হয়, তাতেও আপনার কিচ্ছু যায় আসে না। আপনাকে আরো একটা কথা বলে রাখি যোধা বেগম, যা কিছু হয়েছে তা কিন্তু আপনার ইচ্ছের বিরুদ্ধে হয়নি, বরং তাতে আপনার সম্মতি ছিল। যদি আপনার মনে থাকে ওই দিন রাতে, ক্ষমা করবেন, ওই প্রচন্ড ঠান্ডার রাতে আমাদের দুজনের কাছাকাছি আসা আর আপনাকে স্পর্শ করা আপনার ভালো লেগেছিল। আপনি যতই বলুন আমাকে ঘৃণা করেন, কিন্তু সেই রাতে আপনি আমাকে কাছে ডেকেছিলেন। এটা মিথ্যে কথা। অদ্ভুত যোধা বেগম, সেই রাতের কথা আপনার মনে নেই, অথচ আমি মনে করিয়ে দিলেও আপনি স্বীকার করছেন না। কিন্তু সত্যি বলতে আপনি আমাকে কাছে ডেকেছিলেন আর আমাকে আপনি ভালোবেসেছিলেন। আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না।